ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকে আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি। আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। 13ই জ্যৈষ্ঠ 1946 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1 বছর হয়ে গেল, কিন্তু তার রেশ সারা ভারত তথা বাংলা জুড়ে আজও বিরাজমান। যেমন মুদ্রাস্ফীতি, খাদ্যাভাব, অর্থাভাব ইত্যাদি জিনিস আজও মানুষের দৈনের সাথে জড়িত। তাই খুন, চুরি, ডাকাতি এসবের পরিমাণ উক্ত কিছুদিনে ভীষণ রকম কমে গিয়েছে। এসবের তদন্তও এখন আর সেরকম কেউ করতে চায় না। এখন মানুষের দুবেলার পেটের ভাত জুটলেই নমনারায়ণ। তাই স্বাভাবিকভাবেই ব্যোমকেশেরও অনেক দিন ধরেই মন্দা চলছিল। আমার হাতেও তেমন কোনো কাজ নেই, তাই 3 দিন আগে আমরা ছুটি কাটাবার উদ্দেশ্যে ব্রজ রায়ের নিমন্ত্রণ রক্ষার্থে এই ব্রজ রায়ের বাড়ি বদনগঞ্জে এসে উঠেছি। বদনগঞ্জ হুগলির আরামবাগ মহকুমার গোঘাট জেলার একটি অতি ক্ষুদ্র গ্রাম। গ্রামটি ছোট হলেও ভারী চমৎকার। বাঁশঝাড়, সুপুরি, তাল, পেয়ারাফুলি, শেফালি, পুকুর, খাল, বিলে ঘেরা একটা সুন্দর গ্রাম। ব্রজ রায় কলকাতার নাম করা উকিল। ব্যোমকেশের তদন্ত জীবনের একদম প্রথম দিকে একবার সে একটা কেসের দরুন ব্রজ রায়ের প্রাণ বাঁচিয়েছিল। সেই তখন থেকেই তার সাথে আমাদের পরিচয়। ব্রজ রায় 3 বছর আগে বিয়ে করে পাকাপাকিভাবে কলকাতা ছেড়ে নিজের গ্রাম বদনগঞ্জে এসে বসবাস করছে। ওনার বাড়ি আসবার নিমন্ত্রণ আমাদের কাছে এতকালে বহুবার গেলেও কখনো কাজের ছুতোয়, কখনো বা ব্যস্ততায় তা রক্ষা করা হয়নি। কিন্তু এইবার দিন 3 আগে আর বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে সবাই মিলে। সবাই বলতে আমি, ব্যোমকেশ, সত্যবতী আর খোকাকেও আমরা সাথে করে নিয়ে এসেছি। খোকার বয়স ক্যালেন্ডারের কতগুলো সুদীর্ঘ দিন পেরিয়ে, একটা দুর্গাপুজো, কতগুলো মঙ্গলচণ্ডী, কয়েকটা মহোৎসব পেরিয়ে এই গেল কার্তিকে 1 বছর হয়েছে। এখন সে 2 হাঁটুর সহযোগে হামাগুড়ি দিতে অত্যন্ত নিপুণ। 1 পা 2 পাশে চলতেও শিখেছে। এখন সে বাবা কথাটি শেষে অনাবশ্যক একটা বা যোগ করে বাবা বলে ডাকে। কাকাকে সে তাতা বলে ডাকতে শিখেছে। কোনো দিন সে যখন টলমলো পায় এটা ওটা ধরে হাঁটতে হাঁটতে ব্যোমকেশের টেবিলের কাছে এসে তার টেবিল থেকে একটা কাগজ নেয়, তখন ব্যোমকেশ তার হাত থেকে কাগজটা টেনে নিয়ে বলে, আহা, এগুলো দরকারি কাগজ বাবা, এগুলোতে হাত দিও না, যাও যাও ওদিকে গিয়ে খেলো। তখন সে পিতার আজ্ঞা না মেনে আরও 1 থাবা কাগজ তুলে নেয়। তখন ব্যোমকেশ তাকে ধমক দিয়ে বলে, তোমাকে বললাম না ওগুলোতে হাত দিও না। আজকাল দেখছি কথা শুনছো না, একদম অবাধ্য হচ্ছ দিন দিন। তখন সে ধমক শুনে ধপ করে মাটিতে বসে কান্না জুড়ে দেয়। তারপর তার ক্ষুদ্র 2 হাত অপ্রকৃতিস্থের মতো বাড়িয়ে কাকে যেন সে আগলে ধরতে চায়। তখন সত্যবতী কোথা থেকে এসে খোকাকে কোলে তুলে নেয়। নিজের কাপড়ের আঁচল দিয়ে ছেলের চোখ মুছিয়ে বলে, আহারে হিরে আমার, মানিক আমার, কাঁদে না। কে আমার বাছাকে কাঁদালো শুনি? তারপর আমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই বাবা কাকা বকেছে। দাঁড়াও, ওদেরকে আজ ভাত দেব না। ওদের তরকারিতে বেশি করে লঙ্কা মিশিয়ে দেব, তখন ওরা বুঝবে কেমন।
আমাদের এই নিরপরাধ শাস্তিতে খোকা আমোদ বোধ করে ও সদ্য ওঠা একটা দুটো দাঁতযুক্ত মাড়ি নিয়ে সে হেসে ওঠে। এইভাবেই নানা রঙ্গ তামাশায় আমাদের দিন কেটে যায়। খোকাই এখন আমাদের চোখের মণি। আমার মনেও যে ভগবান এত স্নেহের সৃষ্টি করে রেখেছিল তা খোকা না হলে জানতেও পারতাম না। শ্রোতাদের সুবিধার্থে ব্রজ রায়ের পরিবার ও ভিটা বাড়ির বর্ণনা আগে একটু দিয়ে রাখি। ব্রজ রায়ের বয়স কিন্তু বেশি নয়, আমাদের চেয়ে ছোট, মাত্র 29 বছর। তাই সে আমায় ও ব্যোমকেশ দুজনকেই দাদা বলেই ডাকে। কিন্তু ছেলেটির বুদ্ধি তুখর। বদনগঞ্জ গ্রামের একেবারে শেষে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় অনেকটা জুড়ে ব্রজ রায়ের সেকেলে ধরনের পাকা দোতলা বাড়ি। বাড়ির রং বহু জায়গায় নষ্ট হয়েছে। ব্রজ রায়ের পিতামহের আমলের বাড়িটা। বাড়িটির পাশে ঘন আমবন, কত গাছপালা। বাড়ির সদস্য কেবল 5 জন। ব্রজ রায়, তার স্ত্রী ছন্দাবতী, ব্রজ রায়ের ভাই অভয় রায়, তার মামা প্রতাপ নারায়ণ। আর একজন কাজের লোক আছে। অভয় রায় আগে বিহারের একটা কাঁচের চুড়ি তৈরির কোম্পানিতে কাজ করত। তারপর সেই কোম্পানি উঠে কলকাতায় আসলে সে কলকাতায়ও ছিল 4 বছর। এখন 2 বছর হলো সে এখানে দাদার সাথেই থাকে। এখন সে মাঠে ঘাটে চাষবাস করে। ব্রজর মামা প্রতাপবাবু নাকি একসময় কামারপুকুরের বড় জ্যোতিষী ছিলেন। সেই যে স্ত্রীর মৃত্যুর পর এখানে বায়ু পরিবর্তনের ছুতোয় এসেছিলেন, তারপর আজ পর্যন্ত বাড়ি ফেরবার নামটিও করেননি। ভাগনার টাকায় দিব্যে আয়েশ করে খাচ্ছেন। আর আমাদের এখানে ঘুরতে এসে এইরকম একটা ঘটনার যে সম্মুখীন হতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনাটা মনে পড়লে আজকেও ভয়ে ঘৃণায় আমার গা কেমন করে ওঠে। কি ঘটেছিল এইবার তা বলছি। আরামবাগ, কামারপুকুর, এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘোরবার পর আজ ঠিক করেছি সারাদিন বাড়িতেই কাটাবো। সকালবেলা আমরা ব্রজ রায়ের বাড়ির দোতলায় একটা ঘরে বসে রয়েছি। সত্যবতী খাটে বসে ব্রজ রায়ের স্ত্রী ছন্দাবতীর সাথে গল্প করতে করতে খোকাকে কোলে বসিয়ে তার মাথায় হাত বোলাচ্ছিলেন। আমি আর ব্যোমকেশ ঘরের জানলার ধারে টেবিলের পাশে পাতা 2টো চেয়ারে বসে মেয়েদের সাংসারিক আলোচনা কিছু কিছু অংশ শুনছিলাম। এমন সময় ব্রজ রায় একটা পেপার হাতে নিয়ে ঘরে ঢুকে বললেন, ব্যোমকেশদা, কাগজে একটা গরম খবর ছেপেছে দেখুন। আমাদের গাঁয়ের একজন ছেলে, মানে আমারই উকিল এক বন্ধু, নিপেন, তা সে বিদেশে ভ্রমণে গিয়ে পুরনো কি সব জিনিস টিনিস উদ্ধার করে নিয়ে এসে দেশে ফিরেছে। এই দেখুন, এই কাগজে তার ভ্রমণ বৃত্তান্ত ছেপেছে। এই বলে সে ব্যোমকেশের হাতে খবরের কাগজটা দিল। ব্যোমকেশ খবরটা পড়ে বলল, বাহ, তার বাড়ি কোথায়? ব্রজ রায় বলল, এই তো কাছেই। ব্যোমকেশ কাগজের দিকে তাকিয়েই বলল, তাহলে তো তার সাথে একদিন আলাপ করতেই হয়। তারপর পাতা উল্টে বলল, ব্রজ, তুমি যে বললে একটা গরম খবর চেপেছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আরো একটা গরম খবর। কিরকম ব্যোমকেশদা? পরের পাতায় লিখেছে, প্রথম কোনো কলকাতার বাঙালি ভদ্রমহিলা অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছে। নাম রেণুকা ভট্টাচার্য। এটা গরম খবর নয়? বলেন কি? মেয়েরা আমাদের তো তাহলে আর কিছুদিনের মধ্যেই পিছনে ফেলে দেবে। হ্যাঁ, জানো কি ভাইয়া, সৃষ্টির আদিকাল থেকেই মেয়েদের সাহস ও বুদ্ধি পুরুষদের তুলনায় অনেক বেশি। শুধু সংসার, সন্তান, ঘরের চাবি এসব দিয়ে এতদিন তাদের দমিয়ে রাখা হচ্ছিল। ওই বলে না,
হিরে নিজে কি বুঝিবে আপন মূল্য, সেই আর কি। কিন্তু এখন যুগ পাল্টাচ্ছে, এখন এইরূপ ঘটনা অনেক দেখা যাবে। সত্যবতী বিদ্রূপে সুরে বলল, তাহলে মানছো তো যে আমরা মেয়েরা তোমাদের থেকে বেশি বুদ্ধিমতী? ব্যোমকেশও সেই সুরেই বলল, মানছি, তবে আমার কথাটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য কিনা সেটাতে আমার সন্দেহ আছে। এই সব কথাবার্তা চলছিল এমন সময় একটা লোক দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, আসতে পারি? লোকটির গায়ে মখমলের শৌখিন পাঞ্জাবি ও ধুতি, মাথায় খুব ছোট ছোট চুল, দেহ ও মুখ লম্বা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। ব্রজরায় উঠে গিয়ে লোকটির কাছে গিয়ে বলল, আরে তোর কথাই তো আলোচনা হচ্ছিল এক্ষুনি। একটা খবর দিবি তো, এতদিন কেউ বেপাত্তা থাকে? হ্যাঁ, আয় আয় ভেতরে আয়, তোর সাথে সবার আলাপ করিয়ে দিই। এই বলে সে লোকটিকে ভিতরে এনে বলল, এই যে একটু আগে কাগজে যার কথা পড়ছিলেন, এই সেই হতভাগা নিপেন, আমার বন্ধু। আমরা একই কলেজ থেকে আইন পাশ করেছি। আর নিপেন, এনারা হলেন... বলতে হবে না, চিনি। ইনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়, তাই তো? কাল গ্রামের পথে এনাদের দেখেছিলাম। আসলে আমি একটা বিপদে পড়ে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। ব্রজরায় বলল, কি বিপদ? ঠিক আছে, আগে বস, তারপর না হয় বলবি। নিপেনবাবু, আপনার চোখ মুখ দেখে বোধ হচ্ছে আপনি কোনো কারণে ভয় পেয়েছেন। বেশ, আপনার ভয়ের কারণটা বলুন। আমাকে বরং তুমি করেই বলুন, আমি আর ব্রজ একই বয়সের। তাহলে সবটা খুলে বলি নাকি শুধু মূল ঘটনাটা বলবো? যেইটুকু জানলে আমার কাজ হবে সেইটুকু বলুন। বেশ, তাহলে আমি পুরোটাই ছোট করে বলছি। আমার পুরো নাম নৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পদবী শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একজন ব্রাহ্মণ সন্তান। ছোটবেলায় বাবার হাত ধরে পুজো শেখা। এক সময় অনেক পুজো আর্চা করেছি, কিন্তু পুজো করে তো আজকের দিনে আর পেট চলে না। একদিন চুঁচুড়ার এক দূর সম্পর্কের কাকা এসে বললেন, এই যে শোনো, তোমার মেধা আছে, তুমি আইন নিয়ে পড়ো, উকিলদের আজকাল খুব চাহিদা। তা আমিও এদিক ওদিক ভেবে আইন নিয়েই পড়লাম। আমি আর ব্রজ একই কলেজে একই বছর পাশ করেছিলাম। তারপরও কলকাতায় চলে গেল আর আমি এখানে থেকেই ওকালতি করলাম। বহু বছর ওইভাবেই আর কি ওকালতিই করছি। মোটামুটি অর্থ উপার্জনও করছি, বাড়ি করেছি, ভালো পাত্রী দেখে বিয়েও করলাম, সবই ঠিকঠাক চলছিল। বছরখানেক আগেই একদিন দুই বাত আমার সঙ্গে দেখা হয়ে গেল এক ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোক একজন প্রসিদ্ধ ভূ পর্যটক, নাম জি সিং। নাম শুনেছেন তো? জিতেন্দ্র সিং? হ্যাঁ হ্যাঁ, উনি তো 6 বছর আগে ইউরোপের কোনো পাহাড়ের একটা অনুচ্চ শৃঙ্গ আরোহণ করে বেশ নাম করেছিলেন। খবরে পড়েছিলাম। লোকটি তো পাঞ্জাবি। আগে হ্যাঁ। তার সঙ্গে আমার বেশ আলাপ জমে উঠল। তার বয়স 50-এর কাছে। তার মুখেই শুনলাম তার 22 বছরের ভবঘুরে জীবনের বৃত্তান্ত। লোকটা নানান দেশে ঘুরেছে, নানান জিনিস উদ্ধার করেছে। তা আমি পরের মাসে একদিন তার বাড়িতে গেলাম তার সঙ্গে দেখা করতে। তিনি বললেন, হ্যাঁ বুঝলে, আমি আবার বেরোবো। আমি বললাম, কোথায় যাবেন? তিনি বললেন, আফ্রিকার পশ্চিম দিকটায় চষে বেরিয়েছি, কিন্তু পূব দিকে কখনো যাইনি, সেদিকে এবার যাব। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এই শোনো, তুমি তো ঘুরতে ভালোবাসো, তোমাকে দেখেই আমি বুঝেছি। তুমি আমার সাথে যদি যেতে চাও তবে তোমায় আমি নিয়ে যাব। আমার মন তো আনন্দে নেচে উঠল। আমিও তো একদিন স্বপ্ন দেখেছিলাম দূর দূরান্তের পথে পাড়ি দেব, কিন্তু আবার ভাবলাম বাড়ির লোকে কি এতে মত দেবে? বাড়ির সবাইকে ব্যাপারটা বললাম, কিন্তু সবাই আমার বিরোধিতাই করল। কিন্তু আমি তখন আমার মতো গঠন করে নিয়েছি। ভেবে নিয়েছি বাড়ির এই 4 দেওয়াল, ঘর, বাকুল, দৌড়, তুলসী মঞ্চ, গোয়াল এইসব আমার জন্য নয়।
আমার পথ আরও বড়। তাই স্যার জি সিংহের সঙ্গে সপ্তাহ দুয়েক পরেই বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা জাহাজে চড়ে গেলাম দক্ষিণ সুদানে। সেখান থেকে পৌঁছালাম সুদান। সেখানটা ভরা শুকনো প্রান্তর, ছোট ছোট মরুভূমি, লম্বা ঘাস, ইউকা গাছ, নদী ইত্যাদিতে। সেসব যে কতটা সুন্দর এবং বৈচিত্র্যময় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। সেখানে 3 সপ্তাহ থাকবার পর আমরা সেখান থেকে গেলাম ইথিওপিয়ায়। ইথিওপিয়া পাহাড়ের দেশ, সেখানের জনসংখ্যা ব্যাপক। কত ধরনের যে অসভ্য আদিবাসী মানুষ সেখানে রয়েছে তা আর গুণে শেষ করা যাবে না। তবে সেখানকার মানুষরা অতি ভয়ঙ্কর। তারা ইউরোপীয় শক্তির সঙ্গে স্বাধীনতার জন্য বহুবার লড়েছে। তাই আমাদের প্রথমটায় ভয় হচ্ছিল বটে, কিন্তু পরে সেই লোকগুলোর সঙ্গেই আমাদের ভাব হয়ে গেল। আমরা একটা আদিবাসী গ্রাম থেকে অন্য আদিবাসীদের মধ্যে থাকতে লাগলাম। তাদের ভাষা কিছু কিছু শিখলাম। বুঝলাম ওদের জীবনটা কতটা কঠিন। সেই জায়গাটা আমাদের এত ভালো লাগলো যে সেখানেই 3 মাস থেকে গেলাম। সেখান থেকে তাদের প্রাচীন মানুষদের তৈরি করা প্রথম কম্পাসের ধ্বংসাবশেষ পেলাম। আরও অনেক জিনিস পেয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা চললাম উত্তর পূর্বের সোমালিয়ায়। সোমালিয়া উপকূলবর্তী দেশ। সেখানেই একদিন দুপুরবেলা হাঁটতে হাঁটতে জল পান করার জন্য একটা কম স্রোতযুক্ত নদীর পাড়ে এসে বসেছি। নদীতে জল পান করছি, এমন সময় একটা পাথরের নিচে কি একটা চকচকে জিনিস দেখতে পেয়ে পাথরটা সরালাম। দেখি 4টে খুব ছোট ছোট ভাঙা কাঁচের মতন জিনিস পড়ে রয়েছে। আমি আবার পাথরটা যথাস্থানে রাখতে যাব, কিন্তু জি সিং বললেন, আরে 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 আরে, কি করছো কি? বুঝতে পারোনি ওটা এক ধরনের হিরে? আমি বিস্মিত হয়ে গেলাম। জি সিং সেই হীরের 2টো নিজে নিলেন আর 2টো দিলেন আমাকে। তারপর 1 মাস কাটবার পর দুজনে মিলে ঠিক করেছি এবার আফ্রিকা ছেড়ে যাব পর্তুগালের দিকে। কিন্তু তা আর হয়নি। নিপেন বাবু এবার থামলেন। আমি বললাম, কেন যাওয়া হয়নি কেন? তিনি বললেন, কি করে যাব? তখনই গ্রাম থেকে যে টেলিগ্রাম এলো আমার বউ গর্ভবতী, অতএব আমাকে দেশে ফিরে আসতে হবেই। তাই দেশে ফিরে এলাম। দেশে ফিরে সেখানে যা পেয়েছিলাম সব সরকারকে দিলাম, শুধু নিজের কাছে রাখলাম সেই হিরে 2টো। বাড়ি ফিরতেই পরিবারের মাধ্যমে সারা গ্রামে রটে গেল যে আমার কাছে নাকি হিরে আছে। অতএব আত্মীয়, গ্রামের লোকেরা সবাই আসতো সেই হিরে দেখতে। আমিও তাদেরকে সেটা দেখাতাম। তারপর জিনিসটা রাখতাম একটা লোহার সিন্দুকে। এই 4 দিন আগেও সেই রকমই এক আত্মীয়কে হিরে দেখাবার জন্য সিন্দুকটা খুলেছি। দেখি যে ব্যাগটায় হিরে রাখি সেটা সিন্দুকেই নেই। ব্যোমকেশ বলল, নেই মানে? কি হলো সেটার? সেটাই তো প্রশ্ন। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু সেটা আর কোথাও পেলাম না। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তার মানে তুমি চাও তোমার আফ্রিকা থেকে পাওয়া সেই হিরে 2টো আমি খুঁজে বার করি, তাই তো? আগে না। তবে কি চাও? সেই চোর যেন তোমার কোনো ক্ষতি না করে আমি সেটা দেখি? ব্যোমকেশ বাবু, প্রাণের মায়া যদি আমার থাকতো তবে কষ্ট করে আফ্রিকায় কেন পড়েছিলাম? সেখানেও তো আমার প্রাণ অনায়াসেই যেতে পারত। যা বাবা, তবে কষ্ট করে এই নাট্যকারের রঙ্গমঞ্চে শুধু শুধু আসবার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। কারণ আছে। আমি এসেছি আমার স্ত্রীর জন্য। আমাদের গ্রামে বেশ কিছুদিন ধরেই একটা ঘটনা ঘটছে। ব্রজ আপনাদের বলেনি? না তো। আসলে গত 1 মাসে গ্রামের 4 জন গর্ভবতী মহিলা উধাও হয়ে গিয়েছেন। আর তার বেশ কিছুদিন পরে তাদের গলা পচা মৃতদেহ পাওয়া গেছে ওই সুনিয়া গ্রামের একটা খালের ধারে। এবার স্বভাবতই মায়ের সঙ্গে সঙ্গেই গর্ভের সন্তানটিরও মৃত্যু হচ্ছে মায়ের গর্ভেই। আমার স্ত্রী মঙ্গলাও অন্তঃসত্ত্বা হয়েছে আজ 4 মাস হলো। তাই এই চুরি হওয়ার পর থেকে আমার ভয় হচ্ছে যে এবার আমার স্ত্রীর পালা নয় তো। আমি জানি যে আমি একজন উকিল,
আমার পুলিশ বা আইনের সাহায্যই নেওয়া উচিত। কিন্তু কি জানেন ব্যোমকেশবাবু, কখনো কখনো আইনের চোখের মতন আইনের দুটো হাতও বাঁধা থাকে। তাই আমার স্ত্রী আর হবু সন্তানের সুরক্ষার জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। ব্যোমকেশ বলল, কিন্তু ভায়া নিপেন, আমি যে ছুটি কাটাবার জন্য এখানে এসেছি। সত্যবতী এতক্ষণ সব শুনছিল। সে বলল, ও কি, একটা মানুষ তার বউ আর হবু সন্তানকে বাঁচাতে তোমার কাছে এসেছে, আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি এই ব্যাপারটা দেখো। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস, ধর্মাবতারের আজ্ঞা যখন হয়েছে তখন আমার আর কিছু বলবার নেই। ঠিক আছে, তোমার স্ত্রী আর হবু সন্তানের সুরক্ষার দায়িত্ব আমি নিলাম, কিন্তু আগে আমাকে দাবার সব চাল ভালো করে চেলে সবটা বুঝে নিতে হবে। অনেক কিছু জিনিস খতিয়ে দেখতে হবে। কাল থানায় যাব, সেখান থেকেই তদন্তের সূত্রপাত হবে। নিপেন, তুমি কাল এই সময় এসো, বুঝলে? আমরা কাল থানায় যাব। পুলিশকে ব্যাপারটায় রাখা ভালো, আমি যা বুঝছি। নিপেনবাবু ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। পরদিন সকালে আমরা সবাই মিলে গেলাম এখানকার থানায়। কিছুদিন আগে থানাগুলিকে সাজাবার জন্য সরকার যে টাকা দিয়েছে, তাতেই বোধহয় থানায় নতুন রং করা হয়েছে। রঙের গন্ধ এখনো যায়নি। থানায় ঢুকেই দেখি 3 ধারে 3টে টেবিলে 3 জন অফিসার বসে কাজ করছে, আর এদিকে সেদিকে হাফ প্যান্ট পরা বন্দুকধারী কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। থানার ঠিক মাঝখানে চৌকস টেবিলটায় যিনি বসেছিলেন, আমরা তার দিকে এগিয়ে গেলাম। আমাদের দেখে লোকটি একগাল হেসে বলল, আরে ব্রজবাবু যে, তা আজ এদিকে কি মনে করে? আরে নৃপেন্দ্রনাথ বাবু, আপনার কথা তো কালই কাগজে পড়ছিলাম। আরে আপনি তো মশাই আমাদের গ্রামের এখন একজন তারকা মশাই। তারপর তিনি ব্যোমকেশের মাথার অগ্রভাগ থেকে পায়ের নখ পর্যন্ত 3-4 বার ভালো করে নিরীক্ষণ করে বললেন, এই লোকটিকে একটু চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি যেন। ব্রজ রায় বলল, উনি উনি হলেন কলকাতার একজন বিখ্যাত সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। লোকটি বললেন, ও হ্যাঁ, তাই তো, খবরের কাগজে তো ওনার ছবিই দেখছিলাম। তাই আমার চেনা চেনা লাগলো। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমার নাম বিহারীনাথ। আমি আসলে এই থানার বড়বাবু। তো আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন বসুন। আমরা বসলে তিনি বললেন, বাহ, আজ যে কার মুখ দেখে সকালে উঠেছিলাম, ভাবা যায় না। আজ আমার থানায় সব বিখ্যাত মানুষদের পায়ের ধুলো পড়ছে। বাপ রে বাপ। ওসব বাদ দিন, আমি আপনার কাছে কিছু জিনিস জানতে এসেছি। এই যে গত মাসে 4 জন গর্ভবতী মহিলা নিখোঁজ হলেন এবং তাদের পচা মৃতদেহ ওই যে কি গ্রাম জানো, হ্যাঁ, শুনিয়া, এই গ্রামের খালের ধার থেকে পাওয়া গেল। আপনি এই ব্যাপারটাকে খতিয়ে দেখেছেন? হ্যাঁ, মানে তদন্ত তো চলছেই। বেশ, কি তদন্ত করলেন শুনি? কেন, আপনি কি এই কেসটায় আছেন নাকি? আমার চারিত্রিক বর্ণনাবলী অনেকটা ওই লোকনাথ ঠাকুরের মতন, বুঝলেন? রণে বনে জনে জঙ্গলে যেখানেই অপরাধের সন্ধান পাহিবে, সেখানেই এই গদাহীন ভীমকে পাহিবেন। কিন্তু আমি এই কেসটায় সরাসরি নেই। নিপেনকে কথা দিয়েছি যে ওর স্ত্রীকে রক্ষা করব, তাই আর কি। আপনি বলুন দেখি, কি তদন্ত করলেন? না, মানে বেশি কিছু এখনো অবধি জানা নেই। যাদের মৃতদেহ ওখান থেকে উদ্ধার হয়েছে তারা সকলেই দুপুরে বাড়িতেই একা ছিলেন। বাড়ির কাজের লোকেরা কাজে কর্মে গিয়েছিল, ফিরে দেখে তারা আর নেই। তারপর প্রায় 7 দিন কেটে যাওয়ার পর তাদের মৃতদেহ ওই খালের ধার থেকে উদ্ধার করা হয়। আর ঘটনাচক্রে তারা প্রত্যেকেই ছিলেন 4 মাসের গর্ভবতী। তার মানে গত মাসে প্রতি সপ্তাহেই একটি করে গর্ভবতী মহিলার লাশ মিলেছে। হ্যাঁ, আচ্ছা, এদের বাড়ির লোককে জেরা করা হয়েছে?
কিছু জানা গিয়েছে তাদের থেকে? হ্যাঁ, জেরা করা হয়েছে, কিন্তু এখনো অবধি সেরকম কিছু জানা যায়নি। এরা সবাই এই গ্রামের বাসিন্দা, তাই তো? হুম। আচ্ছা, এই চারজনের পরিবারের মধ্যে কি কিছু যোগসূত্র রয়েছে? মানে চেনা জানা আর কি? না। এদের কোনো পারিবারিক শত্রু রয়েছে? না, তবে এই 4টি খুনের মধ্যেই বেশ একটা অদ্ভুত মিল আছে জানেন। এই 4 জনেরই মৃতদেহে অজস্র পোকার কামড় এবং পোকার কাটার দাগ পাওয়া গেছে, বিশেষ করে ওই পেটের জায়গায়। ওই পেটের জায়গায় পোকার কামড়ে পেট থেকে অনেক রক্ত বার হয়ে গিয়েছে। আর একটা সব থেকে অবাক করা জিনিস কি জানেন, প্রত্যেকটা মৃতদেহ থেকে কিছু মিষ্টি জাতীয় পদার্থ পাওয়া গেছে, ওই চিনির রস জাতীয় মিষ্টি কিছু। তাই মরার পরেও খালের ধারে ওই পড়ে থাকা শরীরে পিঁপড়ে ধরে গিয়েছে। কি? চিনির রস? মৃতদেহে চিনির রস? হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা দেখে আমিও তো খুব অবাকই হয়েছিলাম। তারপর ব্যোমকেশ নিজের মনেই 3 বার বলল, চিনির রস, চিনির রস, চিনির রস। এমন সময় একটা ময়লা ধুতি পরা রোগা কৃষ্ণবর্ণের ছেলে ভিতরে ঢুকল। চা আর বিস্কুট নিয়ে বিহারী বাবুর সামনে রাখল। ছেলেটির বয়স 20-22-এর মতো। চোখে মুখে দীপ্ত উজ্জ্বলতা রয়েছে। ছেলেটি টেবিল থেকে একটা ইংরেজি পত্রিকা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল। The conclusion is... বিহারী বাবু তাকে ধমক দিয়ে বললেন, এই এই রাখ ওটা, কতবার বলেছি না আমার কোনো জিনিসপত্রে হাত দিবি না। শালা পেটে কালি জ্ঞান নেই, আবার ইংরেজি পড়ছে। লোক দেখাচ্ছিস নাকি? হ্যাঁ। ব্যোমকেশ ছেলেটির দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিহারী বাবু বললেন, আসলে ওর নাম পলাশ, এই গ্রামের একটা কুলোটা বিধবার ছেলে। তারপর বিহারী বাবু ব্যোমকেশের কানের কাছে এসে বললেন, বেটা একদিন এসে আমায় বলে কিনা পুলিশ হব। আমি বলি যদি থানার সব কাজ করে দিস তাহলে আমি ওপর মহলে তোর সম্বন্ধে বলবো। তখন থেকেই ওকে দিয়ে এখানকার সব কাজকর্ম করিনি। এই মাস গেলে 2-1 টাকা ফেলে দিই, এই ব্যাস এইটুকু। আরে বুঝলেন না, কম খরচে সব হয়ে যায়। তারপর পলাশকে বললেন, এই এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে যা। সে চলেই যাচ্ছিল। ব্যোমকেশ তাকে বাধা দিয়ে বলল, দাঁড়াও, তুমি ইংরাজি পড়তে জানো? আগে আমি ওই গাঁয়ের প্রধান অঙ্কর চৌধুরীর বাড়িতে কাজ করি। তিনি বাড়িতেও একটা লাইব্রেরি করেছেন না, আমি কাজের ফাঁকে মাঝে মাঝে সেই লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম। জানেন, আমার না বই পড়তে খুব ভালো লাগে, কিন্তু ছোটোবেলায় টাকা ছিল না, তাই পড়তে পারিনি। তা একদিন কর্তা আমায় দেখে বললেন যে তুই পড়তে চাস তো রোজ কাজের শেষে 1 ঘন্টা করে পড়বি, এরকম লুকিয়ে পড়িস কেন? তা কর্তার সেই লাইব্রেরিতে অনেক ইংরেজি ছবির বই আছে, সেইগুলোই দেখতে দেখতে ওই আর কি একটু ইংরেজি পড়তে শিখেছি। বাহ, তা তোমার বাড়িতে কে কে আছেন? মা আছে, দিদিও ছিল, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। আমি মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছি। আমি এখন আর বাড়িতে থাকি না। কেন থাকো না কেন? পলাশ উত্তর না করে মাথা নিচু করে রইল। ব্যোমকেশ বলল, তুমি পুলিশ হতে চাও? হ্যাঁ, আমার খুব ইচ্ছা জানেন। বেশ, তবে একটা কথা বলি শোনো, আমার এই তদন্তের জন্য এমন একজন গ্রামের লোককে প্রয়োজন যে ছুটোছুটি করে আমাকে জরুরি সব খবর এনে দেবে। তাই আমি চাই তুমি আমার সাথে এই তদন্তে থাকো, আমার সঙ্গী হয়ে, আমার ভাইয়ের মতো হয়ে। ছেলেটার চোখ দুটো ছলছল করে উঠল। বিহারী বাবু বললেন, কি ব্যোমকেশ বাবু, আমরা তো আছি, আবার ওই অশিক্ষিত ছেলেটার কি দরকার?
ব্যোমকেশ একটু কঠিন গলায় বলল, বিহারীবাবু, আমার কথার মাঝে অন্য কেউ কথা বলুক এটা আমার একটু বিশেষ অপছন্দের, বুঝলেন? তাছাড়া আমি কাকে আমার সঙ্গে রাখবো সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় নয় কি? বিহারীবাবু জোর করে একটা ফাঁকা হাসি হেসে বললেন, হ্যাঁ, বটেই তো, বটেই তো। তারপর ব্যোমকেশ আবার পলাশকে বলল, কি তুমি রাজি তো? না, উপযুক্ত পারিশ্রমিকও দেব। আপনি যা বলবেন আমি করব। আমাকে না সবাই দূর দূর করে খালি তাড়িয়ে দেয়, আর আপনি আমায় নিজের সাথে কাজে রাখছেন। বলুন না বাবু, আমায় কি করতে হবে? বাবু নয়, আমায় তুমি দাদা বলো। আর আপাতত তদন্তের সমাধান না হওয়া পর্যন্ত তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। ব্যোমকেশের বাইরেটা যতই বাঘের গর্জনের মতো কঠিন হোক না কেন, আমি জানি ওর ভেতরটা নব পুষ্পিত কুঁড়ির মতো নরম। সে বলল, বিহারীবাবু, আমি সেই মৃত 4 জনের পরিবারদের সাথে একবার কথা বলতে চাই। আপনি তাদের ঠিকানাটা একটু লিখে দিন এখানে। বিহারীবাবু ঠিকানা লিখছিলেন এমন সময় ওনার টেবিলে রাখা টেলিফোনটা বেজে উঠল। বিহারীবাবু সেটা ধরে বললেন, হ্যালো, হ্যালো, কি? কখন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কেউ হাত দেয়নি তো? এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি আসছি। এই বলে তিনি ফোনটি রেখে বললেন, ব্যোমকেশ বাবু, ঠিক একটু আগেই আবার সেই খালের ধার থেকে একটি গর্ভবতী মহিলার লাশ পাওয়া গিয়েছে। চলুন, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। আমরা সবাই জিপে চড়ে গেলাম শুনিয়া গ্রামে। জায়গাটা বদনগঞ্জের থেকে কিছুটা উন্নত। আমরা সেই খালের ধারে পৌঁছলাম। খালটি বিশেষ চওড়া নয়। খালের ধারে কাদা পলিমাটি অনেকটাই। খালটি শুনিয়া গ্রামকে পাশে রেখে বয়ে চলে গিয়েছে অনেক দূর। সেখানে লোকের ভিড়টা সরাতেই যে ভয়ানক দৃশ্য আমাদের চোখে পড়ল, তা দেখে আমার বমি উঠে আসবার জোগাড় হলো। দেখলাম একেবারে খালের ধারেই কাদাতে পড়ে রয়েছে একটি মহিলার দেহ। দেহটা পচতে শুরু করেছে। সারা দেহ কিসের কামড়ে ফুলে ঢোল। পেটের জায়গাটা হলুদ হয়ে গিয়েছে এবং তার দেহে মাছি পিঁপড়ে ভ্যান ভ্যান করছে। মৃতদেহ থেকে দম বন্ধ করা উৎকট গন্ধ ভেসে আসছে। ঠিক তার পাশেই একজন ভদ্রলোক বসে কাঁদছেন। বোধহয় ইনি এই মহিলার স্বামী। ব্যোমকেশ দেহটা ভালো করে দেখল, তারপর বলল, আশ্চর্য। বিহারীবাবু সেই লোকটিকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। ব্যোমকেশ বলল, থাক, ওনার মনের অবস্থা যেরকম, আজ আর ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন না। কাল সকালে জিজ্ঞাসাবাদ করা যাবে। পুলিশ সেই মহিলার মৃতদেহ নিয়ে গেলে পরে ব্যোমকেশ কিছু স্থানীয় লোকেদের সাথে কথা বলল ও তারপর আমরা সেখান থেকে গেলাম নিপেন বাবুর বাড়িতে। নিপেন বাবুর বাড়িটিও ব্রজ রায়ের বাড়ির মতোই দোতলা, কিন্তু তার বাড়ির গেটের দুপাশে বড় দুখানা থাম রয়েছে। সারা বাড়ি হ্যাল ফ্যাশনের কায়দায় সাজানো, মার্বেলের মোজাইক করা। সারা বাড়ির ইতিউতি সামগ্রী সকল নির্দেশ দিচ্ছে যে নিপেন বাবুর ভালোই অর্থ রয়েছে। আমরা ওনার বাবা মার সাথে কথা বলে ওনার স্ত্রী মঙ্গলার সঙ্গে দেখা করলাম। সে আমাকে ও ব্যোমকেশকে প্রণাম করল। ব্যোমকেশ বলল, থাক 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 থাক, চিরসুখী হও, চিরসুখী হও। তারপর নিপেন বাবুকে বলল, তোমার সেই হিরে রাখবার সিন্দুকটা কোথায়? নিপেন বাবু আলমারি খুলে সিন্দুকটি দেখালেন। ব্যোমকেশ সেটা ভালো করে দেখে বলল, এটাতে ছিল সেই হিরে দুটো। ঠিক আছে, রেখে দাও।
আমরা আজ আসি, বিকেল হতে চললো। আমরা সন্ধেবেলা সবাই মিলে বাড়িতে বসেছিলাম। আমি, ব্যোমকেশ, ব্রজ রায়, অভয় রায়, পলাশ। হ্যাঁ, পলাশ। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। ব্রজ রায়ের থেকে ব্যোমকেশ সেই অনুমতি নিয়েছে। কাজের লোক চা দিয়ে গেলে সেটা শেষ করে ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, অজিত, আমরা একটা আশ্চর্য ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছি। একজন শুধু গর্ভবতী মহিলাদের খুন করছে। কেন 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 কেন? কোনো নিজ শত্রুতা থেকে কি, নাকি অন্য কোনো কারণে? নিপেন বাবুর হিরে চুরি আর এই খুনের কি কোনো রকম সম্পর্ক আছে? একবার মৃতের পরিবারের সঙ্গে ভালো করে কথা বলতে হবে, বুঝলে? বিহারী বাবুর জেরার উপর আমার কোনো ভরসা নেই। ওনার জেরা আর দিবালোকে নক্ষত্র উদয় একই ব্যাপার। অভয় রায়কে সবটাই বলেছিলাম। তিনি বললেন, না না, এই কাজগুলো যে করছে তাকে ধরতেই হবে। আরে বাবা, এতগুলো মানুষের প্রাণ কি খোলামকুচি নাকি? তাছাড়া ওই নিরপরাধ শিশুগুলোকে যে পৃথিবীর আলো দেখতে দিল না, সে পাপীর থেকে অধম। আর আর ওই 4 মাসের ওই গর্ভবতী মহিলাগুলোকে কেউ ওইভাবে মারে, তাও আবার চিনির রস দিয়ে। দাদা, তুমি একটু দেখো না, যদি এই ব্যাপারে কিছু করতে পারো। ব্রজ রায় মাথা নাড়ালো। ব্যোমকেশ সিগারেটের টানটা আরো একটু লম্বা দিয়ে বলল, লালন ফকিরের একটা গান শুনেছিলাম। এই বলে উক্ত গানের উল্লেখযোগ্য লাইন দুটি গুনগুন করল। মন যা করো তারাই করো এভাবে, এমন মানব জনমার কি হবে? মন যা করো তারাই করো এভাবে। বুঝলে, এখানে ওনার দেওয়া উচিত ছিল মানবের চেয়ে অধম আর কেউ নাই। তারপর আমাদের আলোচনা অনেকক্ষণই চলল, কিন্তু ব্রজ রায়ের মামা প্রতাপ বাবু একবারের জন্য আমাদের ঘরে এলেন না। ওনাকে 4 দিন ধরে দেখছি, যখন আমরা বাইরে বেরোই তখন উনি বাড়ি থাকেন, কিন্তু যখন আমরা বাড়িতে থাকি তখন হয় উনি কোথাও বেরিয়ে যান, নয়তো নিজের ঘরের দরজা বন্ধ করে থাকেন। লোকটির ব্যবহার কেমন অদ্ভুত, তিনি যেন সর্বক্ষণ সামলে চলেছেন। সত্যবতী খোকাকে নিয়ে ঘরে ঢুকলে আমাদের আলোচনা সেদিনের মতো ভঙ্গ হলো। পরের দিন সকালে আমরা বড়বাবু বিহারীনাথের দেওয়া ঠিকানা ধরে গেলাম, যার লাশ প্রথম সেই খালের ধার থেকে পাওয়া গিয়েছিল তার বাড়িতে। সেই মহিলার স্বামীর নাম গণেশ শতপথী। তিনি লোকের জমিতে জন মজুরি করেন। পলাশ আমাদের পথ দেখিয়ে ওনার বাড়িতে নিয়ে গেল। বাড়িটা পাকা, 1 তলার, তবে ইটের প্লাস্টারের উপর আর রং করা নেই। বারান্দায় একখানা শতরঞ্জি পেতে খালি গায়ে শুয়েছিলেন গণেশ শতপথী। আমাদের দেখে তিনি চৌকিতে একখানা জামা গলিয়ে নিয়ে বললেন, কি চাই? আপনারা কারা? ব্যোমকেশ বলল, আমরা থানা থেকে এসেছি, তবে আমরা পুলিশের লোক নই। আপনার স্ত্রী পদ্মার মৃত্যুর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। তিনি আমাদের শতরঞ্জির উপর বসতে দিয়ে বললেন, যে চলে গেছে তার সম্বন্ধে জেনে আর কি হবে? তবুও বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনার বাড়িতে আর কেউ থাকে না? এগে না, আমার বাপটা ওলা উঠায় মরল, আর মাটা মরল কলেরায়। বউটা ছিল,
এখন আমি একা। আপনার স্ত্রী বা আপনার সাথে কারোর কি কোনো রকম কোনো শত্রুতা ছিল? বাবু, আমি লোকের জমিতে চাষ করে দিন আনি দিন খাই, আমার আবার কিসের শত্রুর? আপনার স্ত্রী মারা যাওয়ার আগে তার মধ্যে আপনি কোনো রকম কোনো অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিলেন? কই না তো। সে আপনাকে কখনো কি কিছু বলেছিল? না মানে তার কিছু নিয়ে অস্বস্তি হচ্ছে বা ওই জাতীয় কিছু? না, সেরকম তো কিছু। আপনি ওর মৃত্যুর আগে কোনো সন্দেহজনক কোনো লোককে বাড়ির আশেপাশে দেখেছিলেন? না। ঠিক তো? ইয়ে, সন্দেহজনক কাউকে না, কিন্তু 2-3 দিন ধরে দুপুরে যখন বাড়িতে খেতে আসছিলাম তখন একজন বয়স্ক খোঁড়া ভিখিরিকে প্রায়শই দেখতে পাচ্ছিলাম। সে দুপুরে ভিক্ষা চাইতে আসতো, তার হাতে একটা লাঠি থাকতো আর তার মুখ কাপড় দিয়ে ঢাকা থাকতো। তাই আমি ওই ভিখিরিকে কোনোদিনও ভালো করে দেখিনি। জানি, পদ্মা জবে থেকে উদাও হয়ে গেল সেদিন থেকে ওই ভিখিরিকেও আমি আর দেখতে পাইনি। কিন্তু ব্যোমকেশের মাথায় হঠাৎ কি একটা খেলে গেল যেন। সে ব্যস্ত হয়ে বলল, এই কথাটা আপনি পুলিশকে জানাননি কেন? তিনি বললেন, পুলিশ তো কিছুই জিজ্ঞাসা করেনি, তাই। বিহারী বাবু, এত কাঁচা কাজ করলে হয় না। এই ভিক্ষুক সবার উধাও হওয়ার পিছনে কোনো না কোনোভাবে জড়িত। তবে তো চলো অজিত, চলো পলাশ। আমরা প্রায় ছুটে যত সম্ভব তত তাড়াতাড়ি এসে পৌঁছালাম নিপেন বাবুর বাড়িতে। গিয়ে দেখি ওনার স্ত্রী মঙ্গলা একটি থালা হাতে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশ তার কাছে গিয়ে বলল, এ কি, এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এই একটু আগে একজন ভিক্ষা চাইতে এসেছিল, তাকেই ভিক্ষা দিলাম। সেই ভিক্ষুকের কি একটি পাক খোঁড়া? হ্যাঁ, আপনি কি করে জানলেন এটা? সর্বনাশ, তোমার স্বামী বাড়িতে আছে না? তাকে এক্ষুনি ডাকো। মঙ্গলা নিপেন বাবুকে ডাকতে চলে গেল। ভয়ে আমার বুকটা কাঁপছিল। নিপেন বাবু আসতে ব্যোমকেশ বলল, নিপেন, খুনির নজর তোমার স্ত্রীর উপর পড়ে গেছে। আমার মনে হয় তার পরবর্তী নিশানা মঙ্গলা। সে একটু আগেই তোমার বাড়িতে এসেছিল ভিক্ষুকের বেশে। নিপেন বাবু ভীত হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ব্যোমকেশ বাবু, তাহলে এবার কি হবে? আমার স্ত্রী কি তাহলে? এত ভয় পেও না, ভয় পেও না। একবার যখন কথা দিয়েছি তখন আমি কথা রাখবই। আমি থানায় ফোন করে দিচ্ছি, তোমার বাড়িতে পুলিশের পাহারা বসাবো। খুনি যদি মহাধূর্ত হয় তবে আমিও তার চেয়ে এক কাঠি উপরে। তুমি শুধু মঙ্গলাকে এখন বাড়ি থেকে বার হতে দিও না, আর সব সময় ওকে চোখে চোখে রাখবে। আমরা আসছি। আমরা তারপর বাকি যারা খুন হয়েছে তাদের বাড়িও গেলাম। সবার বাড়ি গিয়ে আমরা জানতে পারলাম যে সবার বাড়িতেই মহিলারা নিখোঁজ হওয়ার আগে সেই খোঁড়া ভিক্ষুককে দেখা গিয়েছে। ব্যোমকেশ ফেরার পথে বলল, যাক, এইবার এগোবার মতন একটা সূত্র পেলাম। এতক্ষণ কি ধরে এগোবো তাই বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় ঘরে আমি, ব্যোমকেশ আর পলাশ বসেছিলাম। বাইরে দুবার গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল। ঝিঁঝির শব্দ আসছিল। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে চেয়ার ছেড়ে উঠে ঘরের চারিদিকে পাক খাচ্ছিল। আমি বললাম, ব্যোমকেশ, ব্যাপারটা নিয়ে কিছু মনে হচ্ছে? সে বলল, মনে হওয়ার আগেও জিনিসটা সাজালে
কয়েকটা প্রশ্ন উঠে আসছে। কি প্রশ্ন? দেখো অজিত, এটুকু বোঝা যাচ্ছে যে ওই ভিক্ষুকই কোনো রকম ভাবে ওই মহিলাদের অপহরণ করেছিল বা অপহরণে কাউকে সাহায্য করেছিল। তবে কি এই ঘটনায় ভিক্ষুকের সাথে আর কেউ যুক্ত থাকতে পারে? যদি যুক্ত হয়ে থাকে তবে সেটা কে? সেই কি নিপেন বাবুর হিরেটা সরিয়েছে? আচ্ছা, সবাই যে বলছে ওই ভিক্ষুক খোঁড়া, তা সে কি আদতেও খোঁড়া, নাকি খোঁড়া সাজবার ভান করছে? যদি সে সত্যিই খোঁড়া হয় তবে আমাদের প্রথম কর্ম এই গ্রামে কে কে খোঁড়া বৃদ্ধ মানুষ রয়েছে তা জানা। তাছাড়া মৃতদেহে পোকার কামড় আর চিনির রস, এটা কেন? সেটাও একটা অদ্ভুত প্রশ্ন, বুঝলে? নিপেন বাবুর বাবারও তো একটি পা নেই, সেদিন দেখলে না? দেখছি, কিন্তু শুধু এটুকুর ভিত্তিতে তাকে সন্দেহ করা যায় না। আবার হতেও পারে পর্দার আড়ালের কালপিট সেই। আমাদের গ্রামের লোকেদের থেকে জানতে হবে যে তারা কোনো খোঁড়া ভিক্ষুককে দেখেছে কিনা। পলাশ বলল, দাঁড়ান, আমি এক্ষুনি জেনে নিয়ে আসছি। এই সন্ধেবেলায়? তো কি হয়েছে, আমি তো সবই চিনি। এই বলে সে বেরিয়ে গেল। ঘন্টা দুয়েক বাদে সে এসে বলল, না দাদা, মোটামুটি অনেককেই জিজ্ঞেস করলাম, কেউ সেরকম কোনো ভিখারিকে দেখেনি। ব্যোমকেশ একটু চিন্তিত মুখে বলল, সুতরাং এই বিশেষ ঘটনার জন্যই এই ভিখারি ছদ্মবেশ ধারণ করা। হতেই পারে এই লোকটি গ্রামের নয়, আবার হয়তো সে এই গ্রামের। কিন্তু বিষয়টা... এই বলে সে দরজার দিকে তাকালো, তারপর বলল, প্রতাপবাবু ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ভিতরে আসুন। দেখলাম তিনি দরজার বাইরে থেকে আমাদের দেখছেন। ব্যোমকেশ আবার বলল, কিছু বলবেন? তিনি না সূচক একটি শব্দ করে চলে গেলেন। আমি বললাম, লোকটা কিরকম অদ্ভুত না? ওনাকে তোমার সন্দেহ হচ্ছে না? ব্যোমকেশ বলল, সন্দেহ তো আমার এখন অনেকের উপরই হচ্ছে অজিত, কিন্তু একটা প্রমাণ হাতে না পেলে কিছুই যে বলা যাচ্ছে না। যাকে এসব ছাড়ো। পলাশ, কাল তুমি একবার গ্রামের প্রধান অঙ্কর চৌধুরীর কাছে আমাদের নিয়ে যেতে পারো? হ্যাঁ, অবশ্যই পারি। পরের দিন আমরা গ্রামের প্রধানের সঙ্গে দেখা করব বলে তৈরি হয়েছি। এমন সময় চারিদিকে তালমাতাল ভাবে উত্তাল ঝড় উঠল। উফ, বাপরে বাপ, সে কি ঝড়! যেন সারা পৃথিবী ওলট পালট হয়ে গেল। ঝড়ে বাঁশ ঝাড়ের ডাল মড়মড় করে ভেঙে যেতে লাগলো। ব্রজরায়ের ঘরের পুরনো একটা জানলার পাল্লা কোথায় যেন উড়েই চলে গেল। আর তারপরেই মুষলধারায় শুরু হলো বৃষ্টি। ঘণ্টাখানেক পর বৃষ্টি ধরে গিয়ে আকাশে সূর্য উদয় হলো। আমরা তখন বেরোলাম। কাদা ভেঙে আমরা গিয়ে পৌঁছালাম অঙ্কট চৌধুরীর বাড়িতে। 3 তলা বাড়ি, তবে বাড়ির চেহারা দেখলে এটাকে বাড়ি না বলে প্রাসাদ বললেও ভুল হবে না। বাড়ির গেট থেকে ফটক পর্যন্ত নুড়ি বিছানো রাস্তা। বাড়ির পিছনে রয়েছে বাড়ি লাগোয়া অঙ্কট চৌধুরীর বিশাল লাইব্রেরি। চারিদিকে সারি সারি গাছ, বাড়ির পাঁচিলের পাশে সযত্নে একটা বাগান করা। পলাশ ভেতরে গিয়ে একটি লোকের সাথে বাইরে বেরিয়ে এসে বলল, দাদা, ও আপনাদের কর্তার কাছে নিয়ে যাবে, ওর সাথে যান। আমরা লোকটির সাথে ভেতরে ঢুকে উঠে গেলাম একেবারে 3 তলায়। বাড়ির ভেতরে ঢুকে বুঝতে পারলাম রাজকীয়তা কাকে বলে। প্রতিটি তলার বারান্দায় একটি করে সেকেলের গ্রামোফোন রাখা। 3 তলার একটি ঠাকুর ঘরের সামনে লোকটি আমাদের দাঁড় করিয়ে বলল, ওই যে উনি হলেন অঙ্কর চৌধুরী, এখন পুজো করছেন।
আপনারা একটু এখানে অপেক্ষা করুন, পুজো শেষ হলেই আপনাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। দরজার পাশ দিয়ে দেখলাম ভিতরে একটি কালী মূর্তির সামনে বসে হাতে মৃৎ প্রদীপ সহযোগে পুজো করছেন অঙ্কর চৌধুরী। সত্যি অঙ্কর চৌধুরীর দেহটা কি বিশাল, ডাকাতের মতো ভয়ঙ্কর। গায়ে একটা লাল বস্ত্র ও লাল উত্তরীয়, সুগঠিত দেহের গঠন, মাথায় কোঁকড়ানো চুল, মোটা একটা গোঁপ আর দুই চোখ রক্তবর্ণ, চোখে সোনার ফ্রেমে বাঁধানো একটা চশমা, চশমার ডান্ডিতে লাগানো দুটো জিনিস আলোতে চকচক করছে। তার বয়স বোধহয় 55-এর উপরই হবে। তিনি প্রদীপটি ঘোরাতে ঘোরাতে এটি কালী মন্ত্র উচ্চারণ করছিলেন। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্যে বিজয়ং দেহি দেবী নমস্তুতে। ব্যোমকেশ একটু নিচু সুরে একটি কথা বিড়বিড় করল। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ খুঁজিস নে, মাকে তো তোরা পুজিস নে। আমি ঠিক করে একটু হেসে ফেললাম। সেই শব্দ হয়তো অঙ্কট বাবুর কানে গিয়েছিল। তিনি রাগে কড়মড় করে আমাদের দিকে তাকালেন। তারপর তিনি পুজো শেষ করে আমাদের কাছে এসে প্রসাদের থালা এগিয়ে দিলেন। আমরা সেই থালা থেকে দুটো প্রসাদী বাতাসা তুলে মুখে পুরলাম। তিনি তারপর থালাটি রেখে কঠিন গলায় বললেন, কি চাই? তোমাদের পরিচয় কি? আগে খুন রহস্য অন্ধকারের দুনিয়ায় এই অধমকে সবাই সত্যান্বেষী বলেছেন। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর এই হলো অজিত। ও, তা কি চাই? আপনাদের গ্রামে গত মাসে 4 জন গর্ভবতী মহিলার রহস্যজনক মৃত্যু ঘটেছে। পরশুও একজনের ওইভাবেই মৃত্যু ঘটেছে। সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলা যায়? অঙ্কটবাবু কিছুক্ষণ চুপ থেকে আরো দৃঢ় গলায় বললেন, শোনো ছোকরা, আমি অঙ্কট চৌধুরী, এই গ্রামের প্রধান। এই বদনগঞ্জ আমার গ্রাম, আমি এখানকার কর্তা, আর আমি এখানকার ভগবান। এখানকার সব মানুষ আমার দাস। আর ভগবানের মুখের উপর কথা বলতে নেই সেটা তুমি জানো না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমায় প্রশ্ন করছো, তোমার সাহসের প্রশংসা করছি, কিন্তু আমার গ্রামের ব্যাপার আমি বুঝে নেব। অন্য কারোর মত আমার চাই না। এখান থেকে যেমন এসেছিলে তেমনি চলে যাও ছোকরা, নইলে ঘরের দেওয়ালে আমার টাঙানো বন্দুক রয়েছে, আমি লাশ ফেলতে 2 বারও ভাববো না। ব্যোমকেশ খানিকক্ষণ ওনার দিকে তাকিয়ে রইল। তারপর আমরা বেরিয়ে আসলাম। বাইরে আসতেই পলাশ পড়ল, বাবুর সাথে কথা হলো? শুধু কি কথা, রীতিমতো কোলাকুলি হলো। আমাদের এত চমৎকার আতিথেয়তা করলেন যে অতিথি নারায়ণ সম এই কথাটার মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না। ফেরবার পথে ব্রজ রায়ের সাথে দেখা হয়ে গেল। সে বলল, আরে কোথায় গিয়েছিলেন? ব্যোমকেশ তার কথার কোনো উত্তর না দিয়ে বলল, একটা গাড়ির ব্যবস্থা করো তো, আজ একবার সেই খালটাকে গিয়ে দেখে আসি। পলাশ কিছুক্ষণের মধ্যেই একটি গরুর গাড়ির ব্যবস্থা করে ফেলল। আমরা চললাম শুনিয়া গ্রামের দিকে। পথে কাদার দরুন 3-4 বার চাকা আটকে গেল। যেতে যেতে গাড়ির গাড়োয়ান বলল, বাবু, আপনারা শহর থেকে আসছেন না?
ব্রজ রায় বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি জানি তো, এটাও জানি আপনারা খালের ধারে পাওয়া ওই লাশগুলোকে তদন্ত করতেছেন। আমি একটু অবাক হলাম। এই লোকটির তো আমাদের ব্যাপারে এত কিছু জানবার কথা নয়। এমন সময় আবার আকাশ কালো হয়ে ঘিরে আসলো। আমরা যখন গন্তব্যে পৌঁছলাম তখন বিদ্যুৎ ঝলক দিয়ে চমকাতে আরম্ভ করেছে। একটু একটু হাওয়াও দিতে শুরু করেছে। ততক্ষণ ব্যোমকেশ কাল যেখানে মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা ভালো করে দেখছিল। আমি আজ খালটাকে ভালো করে দেখলাম। খালের জল ঈষৎ হলুদ। খালে এখন জোয়ার দিয়েছে। অনেক দূরে রাখা একটি নৌকা তাতে মৃদু মৃদু দুলছে। খালের পাড় থেকে জন্মানো একটি তেঁতুল গাছের অগ্রণী ভাগ নুয়ে পড়ে খালের জল স্পর্শ করেছে। গাড়ির গাড়োয়ান ক্রমে আমাদের দিকে এগিয়ে এলো। ব্রজ রায় তাকে ধমক দিয়ে বলল, এ কি, তোমাকে গাড়িতে অপেক্ষা করতে বললাম না? তুমি এখানে এসেছো কেন? উফ, আমাদের কাজ মিটলে আমরা গাড়িতে যাচ্ছি, তুমি যাও। সে চলে গেলে ব্যোমকেশ বলল, আচ্ছা, এই খালে কি মাছ চাষ করা হয়? এখানে মোটামুটি অনেকেরই যাতায়াত আছে। হ্যাঁ, তা তো আছে। এমন সময় ঝমঝম করে আবার বৃষ্টি নামল, আর সেই সঙ্গে শুরু হলো সকালের মতো ঝোড়ো হাওয়া। ব্রজ রায় বলল, কি মুশকিল, এখনই বৃষ্টিটা আসতে হলো। আসুন আসুন, কাছেই একটা পুরনো কাছারি আছে, আমরা ওখানেই যাই বরং। বৃষ্টিটা একটু ধরলে না হয় বাড়ি ফেরা যাবে। আসুন আসুন। আমরা ছোটাছুটি করে খালের কাছে একটা ভগ্নপ্রায় কাছারিতে গেলাম। কাছারির দেওয়ালে দেওয়ালে পোড়ার দাগ। মেঝের বেশিরভাগ জায়গায় ফাটল ধরেছে। জায়গাটা সাপ খোপের আড্ডা হওয়া অস্বাভাবিক নয়। মেঝেতে দেওয়ালের চারিদিকে আগাছা লতা সুখে আপন বংশ বিস্তার করেছে। কাছারির বাইরের ছাউনিতে আমরা দাঁড়িয়েছিলাম। ব্যোমকেশ মাটিতে উবু হয়ে বসে চারিদিকে হাত ঠেকিয়ে কি যেন দেখছিল। ও উঠে বলল, এখানে এত পোড়ার দাগ কেন? আসলে এক সময় এই কাছারিতে মামলা মোকদ্দমা হতো জানেন। তা একদিন কি হলো, হঠাৎ করে এখানে আগুন লেগে যায়, আর তারপর থেকেই আজ প্রায় 12 বছর এটা বন্ধ হয়ে পড়ে আছে। শুনেছি এটা ভেঙে নাকি সরকারি অফিস টফিস তৈরি হবে বছর 5-এর মধ্যে। তা ভেতরটা একবার দেখা যায় নাকি? হ্যাঁ, চলুন না। আমরা সবাই কাছারির ভেতরে গেলাম। কাছারির মূল দরজায় দুটি খুব সুন্দর নকশা করা রয়েছে। ব্যোমকেশ সেগুলো দেখে বলল, বাহ, চমৎকার তো। এই কাছারি কে নির্মাণ করেছিলেন? সে তো জানি না, তবে আমার জন্মের আগে তৈরি হয়েছে সেইটা জানি। কাছারির ভিতরে একটা ঘরে ঢুকে দেখলাম ঘরে মাছের জাল, এমনকি দুটো নৌকোও রাখা রয়েছে। তার মধ্যে একটি নৌকার মধ্য বরাবর গোল গামলার আকারে একটি বড় ফুটো করা রয়েছে। তাছাড়াও ঘরের চারিদিকে ঘরে থাকবার কথা নয় এমন অজস্র জিনিস ছড়ানো রয়েছে। ব্যোমকেশ বলল, এ কি, কাছারিতে নৌকা কেন? বোধহয় খালে মাছ ধরতে এসে কেউ রেখে গেছে। ব্যোমকেশ সেগুলোকে ভালো করে দেখল। ঘরে অনেকক্ষণ থেকেই একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছিলাম। বৃষ্টি থেমে গিয়েছিল। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে দেখি বাড়িতে কেউ নেই। অভয় গেছে মাঠে, প্রতাপবাবুও নেই। সত্যবতী আর ছন্দাবতী গ্রাম ঘুরতে বেরিয়েছে। কেবল কাজের লোক দুটোই রয়ে গেছে। আমাদের ঘরের দরজাটা খুলতেই বুক দিয়ে ঠান্ডা হাওয়া নেমে গেল। দেখি
টেবিলের পাশে পড়ে আছে এক পাঁজা কালো কষ রক্ত। গাটা শিরশির করে উঠল। টেবিলে একটি হলুদ কাগজ রাখা রয়েছে। ব্যোমকেশ সেটা পড়ে আমার হাতে দিল। কাগজটা একটা হুমকি চিঠি। তাতে লেখা রয়েছে,